আজকে যে দলটা ক্ষমতায় এসছে, যে দলের জন্য পরিশ্রম করেছেন, আজকে সেই দলে এসে নিজেদেরকে সেরকমই আবার পরিশ্রম করতে হচ্ছে নিজেদের দলে জায়গা পাওয়ার জন্য। কতটা কষ্ট, কতটা বেদনা মনে হয়। দেখুন, এই দলে জায়গা পাওয়াটা আমার কাছে বড় ব্যাপার নয়। আমরা এই দলটাকে আমাদের মা মনে করি, আমাদের সম্পদ মনে করি। আমরা যেদিন এই সিপিএম এর হাত থেকে এই দলকে আমরা ছিনিয়ে নিতে পেরেছিলাম, সেদিন মনে হয় যেন আমরা মহাকাশ জয় করে ফেলেছি। সেই জন্যে একটা অশনি সংকেত আশপাশ থেকে আমরা দেখতে পাচ্ছি। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দল গজিয়ে উঠছে, যেমন আইএসএফ, বিজেপিও কোথাও কোথাও মাথা চাড়া দিচ্ছে। সেই জন্যে আমাদের দলকে বাঁচানোর তাগিদে আমরা এর প্রতিকার করতে চাই। আপনারা আরাবুল ইসলাম কায়জার এরা মিলে কি আপনারা যারা পুরনো তৃণমূল তারা কি প্রতিবাদে নামবেন? আমরা তো সংগঠিত আছি দলের স্বার্থে, দলকে বাঁচানোর স্বার্থে। সেটা আমরা অদূর ভবিষ্যতে ভাববো আমরা কোন পথে আগাবো দল রক্ষার তাগিদে। শওকত মোল্লা বললেন আজকে দুর্নীতি করলে দল থেকে জামা খুলে দিতে হবে। শওকত মোল্লার বিরুদ্ধে দিদিমণি খুদ বলেছে বোম মারছে। এই প্রশ্ন তো আমি শওকত মোল্লাকে করতে চাই। আজকে যে শওকত মোল্লা তার পেছন দিকটা যদি একটু ফিরে তাকায়, তার ইতিহাসের পাতাটা যদি একটু উল্টে দেখতে পারে, তাহলে এই দুর্নীতির গল্পের প্রথম পাতায় ওর নাম থাকবে। শুনুন, শওকত মোল্লার বর্তমান পায়ের তলায় মাটি নেই। তিনি কিছুদিন আগে বেশ কয়েকটা এমএলএ হাতে করে রেখে নিজেকে একজন বাদশা বলে প্রমাণ করতে চাইছিলেন। আর সেই সমস্ত এমএলএ ওনার দাসত্ব করে এতদিন চলছিল। তা সবাই কি বোকা, ওর মতো অশিক্ষিত মূর্খ যে তারা কোনো স্কুল কলেজে পড়েনি? যে একটা মূর্খ এমএলএ যার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, সে একটা শিক্ষিত এমএলএদের তার পেছন পেছন ঘোরাবে? তারা বুঝে গিয়েছে যে শওকত মোল্লা কি ধরনের লোক, তার কি চরিত্র। সেই জন্য আস্তে আস্তে সব এমএলএ তার পিছু থেকে হটে পড়েছে। তারা দলের সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। সে কাকে ডাকলো আর ডাকলো না সেটা বড় কথা না। আমার পাশে যে মিটিংটা হয়েছে, তার এজেন্সি সিপিএম থেকে আসা লোক, তার সমস্ত পঞ্চায়েত সমিতি, তার প্রধান, তার জেলা পরিষদে যদি একটা কর্মাধ্যক্ষ থাকে, সেও তার সিপিএম থেকে আসা লোক। তাহলে সে আমাদের কেন সেই সবাই ডাকবে? আমরা দলের সৈনিক, দল জানে। এবং এই রহিমা লস্কর কে? বর্তমান মুখ্যমন্ত্রী কেন, আমার রাজ্যের প্রায় মন্ত্রীরা চেনেন আমাকে, বাই নেমে চেনেন, ফিজিক্যালি চেনেন আমি রহিমা লস্কর ব্যক্তিটি কে। এটা আমি শওকত মোল্লাকে জাহির করতে যাব না। বিধায়ক শওকত মোল্লা মিটিং করলেন এবং তিনি বলছেন যে এখানে দুই একটা নেত্রী আছে, তারা কিছু লোক জড়ো করে রাস্তায় লোক দেখাতে যাচ্ছে ইউটিউবে, কোনো লাভ হবে না। শওকত মোল্লা একটা সিপিএম থেকে আসা হারমাদ। আমাদের দলে কি লাভ হবে আর কি ক্ষতি হবে সে দায়িত্ব আমাদের। তার কথা মতো আমরা লাভ ক্ষতির অঙ্ক কষে তার মতো সুবিধাভোগী লোক আমরা নই যে আমাদের কি লাভ হবে আর কি ক্ষতি হবে তাই দেখে আমরা দল করব। তিনি তো বলছে যে আপনি টিকিটের জন্য তার পায়ে ধরে এ করেন। এখন আবার দলটা কি আমি শওকত মোল্লাকে দেখে করেছিলাম না আমি মমতা ব্যানার্জিকে দেখে করেছিলাম যে দলের টিকিট শওকত মোল্লা আমাকে দেবে? শওকত মোল্লা আমাদের পায়ে ধরে আমাদের দলে এসে টিকিট নিয়ে দাঁড়িয়ে আজকে বড় বড় কথা বলছে, পুরনো তৃণমূলীদের হারিয়ে দিতে চাইছে, যেন তারা কোথাও হারিয়ে যাক। আবার আমি আমার সেই এজেন্সি নিয়ে আবার করে কেমে খাবো, আবার এই দল যদি কোনোদিন বিপাকে পড়ে আবার জামা বদলে অন্য দলে চলে যাব। এটা ওর চরিত্র, আমাদের চরিত্র নয়। নাম না করে শওকত মোল্লা বললেন যে আমাদের দল করবেন, আবার হিরোইন পাত্তা বিক্রি করবেন। এটা ঠিক না? বাপের বেটা হয়তো নাম ধরে বলুক, আর যদি আমাদের নাম করে বলে, আমার নামে যদি কোনো হিরোইন পাত্তার কেস থাকে সেটা তুলে দেখাক। সেটা কে করে? বাপের বেটা হয়তো তার নামে অভিযোগ তুলে দেখাক যে এই নেতা বা নেত্রীর নামে হেরোইন কেস আছে বা অন্য কোনো মার্ডার কেস আছে, সেটা দেখাক। বাপের বেটা যদি আর দেখাক। মুখে বলে দ্বিচারিতা করে মানুষকে ভাইয়ে আমাদের দলীয় নেতা নেত্রীদেরকে চোখ আড়াল করে আমাদের পিছনে ফেলে দেওয়ার প্রচেষ্টা চালালে এটা চলতে পারবে না বেশি দিন। যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলেছে কাইজার ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাব, তো আমাদের প্রাণহানির
প্রাণে মারার চেষ্টা করছে। ভাঙড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে? তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্জাকের মতো আরো কত মার্ডার চাইছে। শুধু কাইজার আরাবুল বলে নয়, শওকত মোল্লা যে মাটিতে সাতগাছিয়া বলুন বা যেখানে যেখানে ওনার দায়িত্বে দল দিয়েছেন, যেখানে গিয়েছেন ডায়মন্ডে বলুন, ফলতায় বলুন, যে মাটিতে উনি পা রেখেছেন সেখানে একটা করে ডিভাইডেশন তৈরি করে এসেছেন। কেন? তার নিজের সুবিধার্থে, সে কিভাবে টিকে থাকবে সেই সুবিধার্থে। তাহলে সারা রাজ্য দেখছে যে একটা শওকত মোল্লা সন্ত্রাসবাদী এবং তার কোনো যোগ্যতা নেই। সে যে শিক্ষাগত যোগ্যতা এমএলএ হওয়ার জন্য জমা দিয়েছে সেটাও জালি। তাহলে তার আপাদমস্তক জালি। সে কি করে আর না করে সেটা দলের কাছে আজকের প্রমাণিত। সেই জন্য কি জাহাঙ্গীর খানকে দল দায়িত্ব দিচ্ছে নতুন করে? দেখুন, আমি এটা সঠিক বলতে পারবো না। দলের সুপ্রিমো আমার মমতা ব্যানার্জি, আমার শ্রদ্ধেয় দিদি, তিনি কাকে কোথায় কিভাবে দায়িত্ব দেবেন, কিভাবে কাজ করাবেন সেটা দলের স্বার্থে দলের ব্যাপার, এটা আমি বলতে পারি। দিদির দলে আপনারা পুরনো কর্মী হয়ে আপনারা ব্যর্থ হয়ে গেছে। দেখুন, দলের স্বার্থে হয়তো আমার দিদি কোথাও মনে করেছে যে শওকতের মতো লোক প্রয়োজন ছিল একটা সময়, তখন দিদির সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেটা মাথা পেতে নিয়েছি। আজকের আমরা দিদির কাছে আবেদন করব যে এই শওকত মোল্লার অত্যাচারে সমস্ত জায়গার মানুষ অতিষ্ঠ, দিদিকে পুনরায় ভাবনা চিন্তা করার জন্য আমরা জানাবো এবং আমরা বারবার আপনাদের মাধ্যমে জানাতে চাই, দিদি নিশ্চয়ই তার পুরানো কর্মীরা কোথাও কষ্টে আছে না আছে দিদি নিশ্চয়ই ভাববেন। আপনারা কি এই যে শওকত মোল্লা আজকে আপনাদের পাশে যে সভা করলেন, আপনারা কি পাল্টা কোনো সভা করবেন? দেখুন, ও করেছে আমার দলের লোক, এখন আমার দলের লোক, দলের সিম্বলে মিটিং করেছেন। উনি যদি পাল্টা কোনো বিরোধী করতেন নিশ্চয়ই আমি এর কাউন্টার দিতাম। 100 কথা বলে 70টা তো আপনাদের নিয়ে বলেছে। এখানে ক্যানিং পূর্বে শওকত মোল্লা যাকে ভয় পায়, যার চেয়ারটা হারানোর ভয় একমাত্র আছে সেটা আমার জন্য উনি এই চেয়ার হারানোর ভয় পায়। সেই জন্য আমি কয়েকদিন আগে একটা বাইট দিয়েছিলাম, সেই বাইটের একটা পাল্টা দেওয়ার জন্য মিটিং করেছেন। যে এসআইআর এর নামে যে কর্মী সভা ডাকলেন, সেই এসআইআর নিয়ে কিন্তু উনি কিছুই বললেন না, শুধু আমাদের নামে গালিগালাজ মিথ্যাচার করে বার হয়ে গেলেন। এর জন্য মানুষ জবাব দেবে সময় মতো। আর উনি একটা কথা বলেছেন, আমার সম্ভবত ওটা ক্যানিং জীবনতলার কর্মী সভাতে বলেছেন যে ক্যানিং পূর্বের মাটি এত সহজ মাটি নয় যে এখানে কাউকে জায়গা করে নিতে হবে, দেবে কর্মীরা। আমি শওকত মোল্লাকে বলতে চাই যে এই ক্যানিং পূর্বের মাটি দুর্জয় ঘাটি ছিল, এই দুর্জয় ঘাটি আমরা ওনার থেকে ছিনিয়ে নিয়েছি। তাই আজকের এই তৃণমূলের জামা পরে উনি যে বড় বড় কথাটা বলছেন সেটা তৃণমূলের জামা খুলে বলুক। আর যেদিন তৃণমূলের জামা থাকবে না সেদিন এই ক্যানিং পূর্বের মানুষরা ওনার দিকে ফিরেও তাকাবে না। তৃণমূল আছে বলে আজকে উনি বড় বড় কথা বলতে চাইছেন বা বলছেন। আজকে যারা যে ক্যানিং পূর্বের জন্য বুক চিতিয়ে লড়াই করছে তারা তৃণমূলের জন্য করছে, মমতা ব্যানার্জির জন্য করছে, শওকত মোল্লার জন্য আদৌ নয়। শওকত মোল্লার দলের জামা পরে আছে তাই বড় বড় কথা বলে যাচ্ছেন। এই যে আমরা দেখছি শওকত মোল্লা নামে তোহা সিদ্দিক থেকে শুরু করে একাধিক পীরজাদারা অভিযোগ করছেন, আপনারাও করছেন, এগুলো কি দলের শীর্ষ নেতৃত্ব তাদেরকে জানাবেন আপনারা? এটা আমি মুসলিম মাইনরিটি একজন মহিলা হয়ে বলবো এবং সদস্য হিসাবে বলবো যে এই মুসলিম মাইনরিটি ভোট আমাদের একটা দলের একটা বিশাল আকারে কাজ করে। সেই কমিউনিটির মানুষ, যেমন 52 জেলার পীর ফুরফুরা শরীফ, এই 52 জেলার পীরেরা এনাদের মানেন। এই মুসলিম ভাবাবেগকে আঘাত করার জন্য দল নিশ্চয়ই ভাববেন। হ্যাঁ, আমি 2010 সালে যখন এই পরিচালন সমিতির নমিনেশনকে কেন্দ্র করে জেলে যাই, সেই মুহূর্তে এই তোহা সিদ্দিকী সাহেব, শওকত মোল্লা গিয়ে ওনাকে পায়ে ধরার জন্য তোহা সিদ্দিকী দিদিমণির কাছে ওকে নিয়ে যায়। দিদিমণি প্রথমে ওনাকে মানতে চায়নি। তোহা সিদ্দিকী যেহেতু একজন পীরজাদা, সেই জন্য ওনার সম্মানার্থে
দিদি ওই শয়তানটাকে দলে নিয়েছেন। না, আপনি যেটা বলছেন দিদি মানতে চাইনি, কারণটা কি? যে মমতা ব্যানার্জি যে জীবনতলায় সভা করতে এসেছিল সেই জায়গায় একটা গন্ডগোল পাকানোর জন্য মেনে নেয়নি, না আগে থেকে শওকত মোল্লাকে উনি চিনতেন? দেখুন, মমতা ব্যানার্জি যখন জীবনতলায় আসেন তখন আমি জেলে, সম্ভবত আমাকে কেন্দ্র করে জেলে ঢোকানোর প্রতিবাদে দিদি এখানে মিটিং করতে এসেছিলেন। সেই মিটিং এ তৃণমূলের স্টেজ ভেঙে দেন এবং সেখানে বোম গুলিবর্ষণ হয়। আমাদের দিদির পর্যন্ত উনি ছাড়েননি। সেটাও তো দিদির মাথায় আছেন, দিদি ভাববেন।